সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে পাঠ পরিচিতি অর্থাৎ আজকে যে পাঠটি নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হবে এবং সেই পাঠটি হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে সেটি হচ্ছে অধ্যায় ২, ব্যবস্থাপনা নীতি। গত ক্লাসে আমরা ব্যবস্থাপনার নীতিমালাগুলো আলোচনা করেছিলাম। আজকে মূল পাঠ হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী, আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা এবং ব্যবস্থাপনা ও প্রশাসন কি। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ৩টি টপিকস যদি আমরা খুব ভালো করে মনে রাখতে পারি তাহলে আমার বিশ্বাস যে তোমরা ভবিষ্যতে যে কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ব্যবস্থাপকের দায়িত্ব পালন করো তাহলে এই কাজগুলো, এই বিষয়গুলো যদি এখন থেকে তোমরা ভালো করে অনুধাবন করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ভালো করে পড়ে বুঝিয়ে মনে রাখার চেষ্টা করো, ভবিষ্যতে তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের পাঠ থেকে তোমরা দেখো কি কি শিখতে পারবে। প্রথমে হচ্ছে একজন ব্যবস্থাপক কি কি গুণগুলো তার মধ্যে থাকা উচিত এবং সেই গুণগুলো তুমি বিশ্লেষণ করতে পারবে। তারপরে দেখো যে আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা কি, এটা তুমি বলতে পারবে। তৃতীয়ত, ব্যবস্থাপনা এবং প্রশাসন কি, এটাও তুমি বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা মূল পাঠে যাই। মূল পাঠের প্রথম যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমরা, সেটি হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। দেখো যে মানুষ কাজ করে, মানুষ কি করে? কাজ করে। এই কাজ তাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায়, আবার কখনো ব্যর্থতায় পর্যবসিত করে। তাহলে যিনি কাজ করেন তিনি হচ্ছেন ব্যবস্থাপক, যিনি অন্যের দ্বারা কাজ করিয়ে নেন তিনি হচ্ছেন ব্যবস্থাপক। তাহলে আমি কাজ করব, আমি অন্যের দ্বারা কাজ করিয়ে নেব, এই কাজ করিয়ে নেওয়ার জন্য আমার মধ্যে কিছু গুণ থাকতে হবে, তাহলে আমি কিন্তু অন্যকে আমার দ্বারা প্রভাবিত করতে পারবো না। দেখো যে বর্তমানকালে প্রতিষ্ঠানে নিয়োজিত উপাদান অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে সকল উপাদান আছে সেই উপাদানগুলো মধ্যে অন্যতম হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। দক্ষ ব্যবস্থাপনা, আর এই দক্ষ ব্যবস্থাপনা সর্বজন স্বীকৃত। আমরা বলছি যে আমার প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপক আছে বিধায় আমার প্রতিষ্ঠান সফলতার দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে। তোমার পরিবারের কথা চিন্তা করো, তোমার বাবা তোমার পরিবারের ব্যবস্থাপক, তিনি তোমাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, পরিচালনা করতে পারে, বিধায় তোমার পরিবার ভালোভাবে চলছে। আবার দেখো যে একই স্থানে একই পরিমাণে অর্থ ও উপাদান বিনিয়োগের পর দুইজন ব্যবসায়ীর মধ্যে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা বলছি যে একজন যদি দক্ষ ব্যবস্থাপক হয়, তার মধ্যে যদি ব্যবস্থাপকীয় গুণাবলীগুলো থাকে তাহলে সে সফলতা অর্জন করতে পারবে। আর যদি অপর ব্যবস্থাপক, তার মধ্যে অর্থ আছে, বিত্ত আছে, সবকিছুই আছে, কিন্তু তার মধ্যে যে ব্যবস্থাপকের যে গুণাবলীগুলো থাকা দরকার সেগুলো তার মধ্যে ছিল না, ফলে সে কিন্তু সফলতা অর্জন করতে পারেনি বা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। তাহলে যে কোনো প্রতিষ্ঠানে সফলতা অর্জনের জন্য একজন ব্যবস্থাপকের যে গুণ গুলো থাকা উচিত সেগুলো নিয়ে একটু আমরা বিস্তারিত এখন আলোচনা করি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। প্রথমে দেখো আছে সাধারণ জ্ঞান ও শিক্ষা। যে কোনো বৃহদায়তন প্রতিষ্ঠানে একজন দক্ষ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। আর এই দক্ষ ব্যবস্থাপকের কি থাকতে হবে? উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, পাশাপাশি তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে। তাহলে তিনি তার শিক্ষা এবং জ্ঞান এই দুটো একসাথে কাজে লাগিয়ে
তিনি তার উদ্দেশ্য সহজেই বাস্তবায়ন করতে পারবে। এখন তোমরা নিজেরাই চিন্তা করো যে সাংগঠনিক পরিচালনা সম্পর্কিত জ্ঞান একজন ব্যবস্থাপককে তার কাজের ক্ষেত্রে সঠিকভাবে কার্য সম্পাদনে অনেক ভূমিকা রাখতে পারে। প্রিয় শিক্ষার্থী, এজন্যই যে কোনো মানুষের কি থাকতে হবে? শিক্ষা এবং জ্ঞান থাকতে হবে। কারণ শিক্ষা এবং জ্ঞান ছাড়া সে কিন্তু তার যে কোনো কাজ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি ২ নাম্বার পয়েন্টটি হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলতে কি বুঝি আমরা? অভিজ্ঞতা হচ্ছে কোনো কাজের সাথে সরাসরি সম্পৃক্ততা, এবং সেই সম্পৃক্ততা থাকার ফলে সে যে অর্জিত জ্ঞান বা যে জ্ঞান লাভ করে সেটাই হচ্ছে তার অভিজ্ঞতা। ব্যবস্থাপনায় একদিকে কলা, অন্যদিকে কিন্তু বিজ্ঞান। কলা মানে কৌশল, বিজ্ঞান মানে যা হাতে কলমে প্রয়োগ করা হয়। এখন দেখো, তাই কলা হিসাবে একজন ব্যবস্থাপকের প্রায়োগিক কৌশল থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। আবার অন্যদিকে এই কৌশলগুলো সে বাস্তব ক্ষেত্রে তার প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবে এ বিষয়ে তার অভিজ্ঞতা থাকতে হবে। এখন এটা থাকা নির্ভর করবে কিসের উপর? তার কিন্তু অভিজ্ঞতার উপর। তাহলে অভিজ্ঞতা কি? ব্যবস্থাপকের একটা গুণ। তারপরে দেখো ৩ নাম্বার, শারীরিক এবং মানসিক সামর্থ্য। শারীরিক ও মানসিক সুস্থতা, শক্তি ও দৃঢ়তাকে এক ধরনের যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়। যেমন একজন ক্ষীণ শীর্ণ শরীর, দুর্বল শরীর, কথা বলতে পারে না, তাকে একটা কাজ করতে বললে সে মানসিক দিক থেকে হাঁপিয়ে ওঠে, তার মানে সে শারীরিক এবং মানসিক দিক থেকে আনফিট। তাহলে যিনি ব্যবস্থাপক হবেন তাকে কি হতে হবে? শারীরিক এবং মানসিক দিক থেকে শক্তিশালী হতে হবে এবং তাকে পরিশ্রমী হতে হবে। সে যাতে যে কোনো ধরনের প্রতিকূল অবস্থায় সে তার শারীরিক এবং মানসিক সামর্থ্য দ্বারা সেই প্রতিকূলতাকে জয় করতে পারে। তারপরে দেখো ৪ নাম্বার আছে আন্তরিকতা ও সংকল্পবদ্ধতা। আমরা ধরে নাও আমি শিক্ষক, আমার পাঠদানের আন্তরিকতাটা কতটুকু, আমার সংকল্পবদ্ধতা কতটুকু। আমি যদি একজন ভালো শিক্ষক হতে চাই, তাহলে আমার যে পাঠটা আমি পড়াবো সেই পাঠটার প্রতি আমার আন্তরিকতা থাকতে হবে এবং সংকল্পবদ্ধতা থাকতে হবে। আবার তোমরা শিক্ষার্থী, তুমি যদি তোমার পড়াশোনার প্রতি আন্তরিকতা না হও, সংকল্পবদ্ধতা না থাকো যে আমি ভালো রেজাল্ট করব, ভালো ফলাফল অর্জন করব এবং এখান থেকে আমি উচ্চশিক্ষায় ভালো শিক্ষিত হব, এই ধরনের যদি সংকল্পবদ্ধতা তোমার যদি না থাকে, তাহলে তুমি কিন্তু কখনোই ভালো স্টুডেন্ট হতে পারবে না। সেজন্যই বলা হয় যে কোনো প্রতিষ্ঠানের, সেটা ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, প্রতিটা কাজের ক্ষেত্রে তার আন্তরিকতা থাকতে হবে, সংকল্পবদ্ধতা থাকতে হবে। এটাও একটা গুণ মানুষের। তারপরে দেখো ৫ নাম্বার হচ্ছে যোগাযোগ দক্ষতা। আজকের দিনে তুমি চিন্তা করো যে আমরা এর আগে বলেছিলাম সিদ্ধান্ত গ্রহণ কোথায় হয়? উচ্চ স্তরে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন কোথায় হয়? নিম্ন স্তরে। তাহলে সিদ্ধান্ত যখন গ্রহণ করা হলো, সেই সিদ্ধান্ত যখন পরিকল্পনা আকারে নিম্ন স্তরে প্রদান করা হলো, তখন কি করতে হবে? ঊর্ধ্বতন থেকে নিম্ন স্তর পর্যন্ত এই যে এই যোগাযোগটা করতে হবে। আর এই যোগাযোগের উপরে নির্ভর করবে কিন্তু যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, যে কাজে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেই কাজটা কতটা সফলতার সাথে বাস্তবায়িত হবে। এখন যদি আমার যোগাযোগ দক্ষতা না থাকে, আমি যত ভালো সিদ্ধান্ত নিই না কেন, যত ভালো পরিকল্পনাই করি না কেন, আমি কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, এজন্য একজন ব্যবস্থাপককে দক্ষ যোগাযোগকারী হতে হবে। তারপরে দেখো ৬ নাম্বার, অনুপ্রাণিত করার ক্ষমতা। আমরা এর আগে বলেছি ব্যবস্থাপনার কার্যাবলীর ক্ষেত্রে বলেছিলাম কি, তোমাদের মনে আছে? প্রেরণার কথা বলেছিলাম। প্রেরণা হচ্ছে কি? মানুষকে উদ্বুদ্ধকরণের একটা প্রক্রিয়া। তার মানে কি? আমি বলেছি একজন শিক্ষার্থী পারে না, আমি বলছি না যে তুমি পারো না, আমি বলছি তুমি বেটার স্টুডেন্ট, তুমি পারবে, দেখো এটা এইভাবে হচ্ছে, এইভাবে করো, হয়ে যাবে। এই যে মানুষকে অনুপ্রাণিত, সে কিন্তু যখন আমার কথা শুনে সে সেভাবে কাজ করছে, তখন সে দেখছে যে তার কাজটা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা। একজন ব্যবস্থাপকের তার কর্মী বাহিনীকে সঠিকভাবে নির্দেশ দেয়া এবং সেই নির্দেশ অনুযায়ী কাজ আদায় করে নিতে গেলে তাকে অবশ্যই অনুপ্রাণিত করার ক্ষমতা তাকে থাকতে হবে। তার মানসিক অবস্থার পরিবর্তন করার একটা গুণ তার মধ্যে থাকতে হবে। এটাকে বলা হয় অনুপ্রাণিত করার ক্ষমতা। তারপরে দেখো কি আছে, যে প্রজ্ঞা এবং দূরদর্শিতা।
প্রজ্ঞা এবং দূরদর্শিতা কি? যে জ্ঞান চক্ষু বা বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি করাটাই হচ্ছে প্রজ্ঞা বা দূরদর্শিতা। তুমি আমি যা দেখি, একজন শিল্প উদ্যোক্তা কিন্তু তা দেখে না। তোমার দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, একজন শিল্প উদ্যোক্তার দৃষ্টিভঙ্গি আলাদা, আমার দৃষ্টিভঙ্গি আলাদা। এখানে হচ্ছে দূরদর্শিতা। অর্থাৎ আজকে আমি যা সিদ্ধান্ত নিচ্ছি, আগামীতে সেই সিদ্ধান্তটা কতটুকু ফলপ্রসূতা অর্জন করবে, এটা নির্ভর করবে আমার দূরদর্শিতার উপর, আমার প্রজ্ঞার উপর। তাই কি করতে হবে? মনে রাখতে হবে যে ব্যবস্থাপক যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটা কিন্তু সে সুদূর প্রসারী সিদ্ধান্ত নেয়। সে একজন শিল্প উদ্যোক্তা একটা শিল্প প্রতিষ্ঠান গঠন করবে, অনেকগুলো টাকা সে বিনিয়োগ করবে, সেই বিনিয়োগকৃত অর্থ সে ভবিষ্যতে রিটার্ন পাবে। এই রিটার্ন পাওয়ার নিশ্চয়তাটা সে কোথা থেকে অর্জন করে? প্রজ্ঞা এবং দূরদর্শিতা। তাহলে কি করতে হবে? ব্যবস্থাপককে এই প্রজ্ঞা এবং দূরদর্শী হতে হবে, তা না হলে সে কিন্তু কোনো সফলতা অর্জন করতে পারবে না। তাহলে এটাও একটা তার অন্যতম গুণ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি যে ৮ নম্বর পয়েন্টে আমাদের কি আছে? বুদ্ধিমত্তা। দেখো যে বুদ্ধিমত্তা কি? বোধ শক্তি, বিচার শক্তি, জ্ঞান এবং মেধা সম্মিলিত রূপকে বলা হয় বুদ্ধিমত্তা। আমি আবারও বলছি, দেখো যে বুদ্ধিমত্তা হচ্ছে বোধ শক্তি, বিচার শক্তি, জ্ঞান ও মেধা শক্তির সম্মিলিত রূপ। যে কোনো পরিস্থিতি, যে কোনো শিল্প প্রতিষ্ঠানে যে কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কারণ সৃষ্ট পরিস্থিতিকে সে কতটুকু সফলতার সাথে হ্যান্ডেলিং করবে, সেখান থেকে সে কতটুকু দ্রুত সমাধান করে নিয়ে আসতে পারবে, সেটাই হচ্ছে তার বুদ্ধিমত্তা। এবং ব্যবস্থাপক এই ক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে, তা না হলে সে কিন্তু ওই সমস্যাটার সমাধান করতে পারবে না। যেমন ধরে নাও, সকল পক্ষের সাথে উত্তম সম্পর্ক বজায় রেখে দ্রুত লক্ষ্যে পৌঁছানোর জন্য তাই প্রয়োজনীয় বুদ্ধিমত্তার অধিকারী হওয়া একজন ব্যবস্থাপকের জন্য অন্যতম গুণ। কারণ ওই যে বলছি যে সকল পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাটাই হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ। তারপরে ৯ নাম্বারটা হচ্ছে, দেখো যে সাহসিকতা। ওই যে একটা কবিতা পড়েছিলাম, পাছে লোকে কিছু বলে। সাহসিকতা সেটাই, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, পাছে লোকে কিছু বলে। তার মানে কি? যে আমি এই কাজটা করতে যাচ্ছি, আমি এই কাজটা করছি, বাবা এটা বোধহয় ভুল হয়ে গেল, না আমি এটা পারবো না। তাহলে কি? প্রথমেই কিন্তু আমি আমার নিজেকে আমার মানসিক দিক থেকে দুর্বল করে ফেললাম। তাহলে কি করতে হবে? একজন ব্যবস্থাপককে, একজন মানুষ হিসাবে আমাদেরকে অবশ্যই যে কাজটা দিবে সেই কাজটা আমাকে সাহসিকতার সাথে করতে হবে। যে না, আমি পারবো, ও পারে, ও ভালো রেজাল্ট করেছে, ও জিপিএ 5 পেয়েছে, আমি পাইনি, তাতে কি হয়েছে? আমি আগামীতে পাবো। এই যে আমার মধ্যে একটা প্রজ্ঞা, দূরদর্শিতা, আমার মধ্যে আন্তরিকতা, আমার মধ্যে সংকল্পবদ্ধতা, এটাই হচ্ছে আমাকে সাহস যোগাবে, এটাই হচ্ছে আমাকে আগামী দিনে কাজ করতে সাহস যোগাবে, আগামী দিনে আমাকে ভালো ফলাফল করতে সাহস যোগাবে। তাহলে দেখো যে যে কোনো পরিস্থিতি ভীত না হয়ে কি হওয়া যাবে না? ভীত হওয়া যাবে না। না হয়ে বুদ্ধিমত্তার সাথে সামনে এগিয়ে যাওয়ার গুণকেই বলা হয় সাহসিকতা। খুব সুন্দর কথা, তাই না? দেখো যে কোনো পরিস্থিতিতে ভীত না হয়ে বুদ্ধিমত্তার সাথে সামনে এগিয়ে যাওয়া গুণকেই বলা হয় কি? সাহসিকতা। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো সেই সাহসিকতাটা আমার কোথায় থাকতে হবে? আমার আভ্যন্তরীণ এবং বাহ্যিক বা নানা কাজে বিপত্তি আসতে পারে, সেই বিপত্তি থেকে আমাকে উত্তরণ পেতে গেলে আমার সকল অবস্থানের ক্ষেত্রে আমাকে দক্ষ হতে হবে। তাহলে আমি সাহসিকতার সাথে সেই কাজটা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি সর্বশেষ যে পয়েন্ট, সংযত ব্যক্তিত্ব। একজন মানুষ ভালো মন্দ, শিক্ষা অশিক্ষা, কুশিক্ষা সব মিলেই কিন্তু তার ব্যক্তিত্ব। একজন সুশিক্ষিত মানুষ হলেই যে সে, একজন শিক্ষিত মানুষ হলেই যে সে ব্যক্তিত্ব সম্পন্ন হবে তা কিন্তু না। সেজন্য বলা হচ্ছে সংযত ব্যক্তিত্ব। সংযত ব্যক্তিত্ব। একজন মানুষ, আমরা বলছি প্রথমে বলছি তার জ্ঞান আছে, শিক্ষা আছে, বাট সেই শিক্ষাটা যদি সুশিক্ষা না হয় তাহলে সে কিন্তু সংযত হতে পারবে না। তাহলে দেখো যে চিন্তা কাজ,
আমি বলছি, শুনে নাও ভালো করে। চিন্তা, কাজ, কথা, আচরণ। কোনো ব্যক্তির ভদ্র, মার্জিত, বিনয়ী, দৃঢ় এবং আত্মসম্মানবোধ সম্পন্ন হলে অন্যের নিকট ব্যক্তির যে আকর্ষণীয় রূপের বহিঃপ্রকাশ ঘটে তাকেই বলা হয় ব্যক্তিত্ব। বিচিত্র মনের কর্মী বিচিত্র পরিবেশের মধ্যে সব দিক বজায় রেখে চলতে হয় একজন ব্যবস্থাপককে। অবশ্যই আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়ার প্রয়োজন পড়ে, যা অন্যের নিকট ব্যবস্থাপককে আকর্ষণীয় করে তোলে। একজন মানুষ যত স্মার্টনেস হবে, সে যত ভদ্র হবে, সে যত চিন্তাশীল হবে, সে কাজের প্রতি যত আন্তরিকতা সম্পন্ন হবে এবং তার আচরণ যতটা সংযত হবে, তখনই কিন্তু তার মধ্যে ব্যক্তিত্ব ফুটে উঠবে। তুমি আমি দেখো, সমাজের সকল মানুষ সবাই কি সবাইকে ভালোবাসে? সবাই কি সবাইকে পছন্দ করে? আমরা পছন্দ করি। এই যে কথাগুলো বলছি আমি, চিন্তা, কাজ, কথা, আচরণ, তার ভদ্রতা, তার মার্জিত ব্যবহার, বিনয়ী ইত্যাদি, আত্মসম্মানবোধ, এগুলো যার মধ্যে লক্ষ্য করি আমরা, তাকে কিন্তু আমরা পছন্দ করি এবং তাকে কিন্তু আমরা ভালোবাসি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন তাহলে কি করতে হবে? একজন ব্যবস্থাপককে অবশ্যই এই গুণগুলোর অধিকারী হতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা একটু মনে রাখো যে এখান থেকেও এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন হতে পারে। ওই যে আগের মতো বলছি, যে এখান থেকে একজন মানুষের বৈশিষ্ট্য তুলে ধরে বলা হবে যে এই লোকটির কোন গুণটি অভাব পরিলক্ষিত হয়েছে বা কোন গুণটি তার মধ্যে লক্ষ্য করা যায়। তিনি সফলতার সাথে কাজ সম্পাদন করতে পারেন, তার মধ্যে কি ছিল? বুদ্ধিমত্তা ছিল। তার কি আছে? সে দক্ষতার সাথে কাজ করতে পারে, এটা তার অভিজ্ঞতা। তার কাজের প্রতি কি হচ্ছে? সে সবসময় যত্নশীল এবং সে যে কাজটা করে সেটাতেই সে সফলতা অর্জন করে। তার মানে কি? সে কাজের প্রতি তার আন্তরিকতা আছে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা আমাদের ব্যক্তি জীবনেও প্রয়োগ করতে পারি, এই 10টি পয়েন্ট যদি আমি আমার ব্যক্তি জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, তোমাদের ব্যক্তি জীবনে যদি তুমি প্রয়োগ করতে পারো, তাহলে দেখবে তুমি একজন ভালো নাগরিক হতে পারবে, সুনাগরিক হতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই জন্য বলা হয় যে অন্যকে দিয়ে পরিকল্পিত উপায়ে যথাযথভাবে কাজ করতে হলে একজন ব্যবস্থাপককে এই যে এই 10টি গুণের কথা বলছি আমরা, এই 10টি গুণের সমন্বয় তার মধ্যে থাকতে হবেই। যে ব্যবস্থাপকের মধ্যে এই গুণগুলো লক্ষ্য করা যাবে না, সে কিন্তু সফল ব্যবস্থাপক নয়, বা তাকে আমরা গুড ম্যানেজার কখনোই বলবো না। আবার যার মধ্যে এই 10টি গুণ দেখব, সে অবশ্যই সফল ব্যবস্থাপক, অর্থাৎ তিনি এক কথায় যে গুড ম্যানেজার। তাহলে এই গুণগুলো যত বেশি সে তার প্রতিষ্ঠানে প্রয়োগ করতে পারবে, সে তার সফলতা তত দ্রুত এবং তত বেশি অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি যে আমার নেক্সট কি আছে। নেক্সট আমাদেরকে কি পড়তে লাগবে, সেটা হচ্ছে আমাদের, দেখো, যে আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা। অর্থাৎ আমরা বলছি একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী বলছি। সে যদি আদর্শ ব্যবস্থাপক হয়, তাহলে সে তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করতে পারবে। খুব সহজ, দেখো, যে ওখান থেকে কিন্তু আমরা এই জায়গাটায় চলে আসতে পারবো। দেখো, 1 নাম্বার আছে আন্তঃব্যক্তিক ভূমিকা। আমরা বলছিলাম যে একজন উদ্যোক্তাকে বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে, তার মধ্যে প্রজ্ঞা থাকতে হবে, তার মধ্যে সাহসিকতা থাকতে হবে, সবগুলো, এবং সর্বশেষ যেটা আমরা বলেছিলাম, তার মধ্যে সংযত ব্যক্তিত্ব থাকতে হবে। এখন এই সবগুলো সমন্বয়ে কিন্তু আন্তঃব্যক্তিক ভূমিকা। কেমন করে? দেখো, খুব সহজে দেখো, যে অন্যের সাথে কথা বলা ও আলাপ আলোচনা করার কাজকে একজন ব্যক্তির আন্তঃব্যক্তিক ভূমিকা বলে। এখন আমি যদি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী না হই, আমার মধ্যে যদি বুদ্ধি না থাকে, আমার মধ্যে সাহস না থাকে, তাহলে কিন্তু আমি অন্যের সাথে কথা বলতে পারবো না। আমি ওনার সাথে কথা বলবো, উনি যে কি বলবে আমি কি উত্তর দেব? তার মানে আমি নিজেকেই সবসময় দুর্বল ভাবছি, আমি আমার ব্যক্তিত্বকে অন্যের কাছে বহিঃপ্রকাশ ঘটাতে পারছি না।
এখান থেকে আমাকে উত্তরণ হতে হবে। কেন উত্তরণ হতে হবে? আমি যেহেতু একজন আদর্শ ব্যবস্থাপক, সেজন্য আমাকে আন্তঃব্যক্তিক যোগাযোগের ক্ষমতাটা আমার মধ্যে থাকতে হবে। যেমন দেখো, তোমরা বইয়েও পাবে এই কথাগুলো, যে একজন ব্যবস্থাপককে ঘুম থেকে উঠানোর পর থেকে অফিসে যাওয়া পর্যন্ত অনেক ধরনের কাজ করতে হয়, অনেক ধরনের কাজ করতে হয় প্রতিষ্ঠানের ভিতরে এবং প্রতিষ্ঠানের বাইরে। এই অনেক ধরনের কাজ করতে গিয়ে অনেকগুলো ব্যক্তির সাথে তার কিন্তু যোগাযোগ রক্ষা করতে হয় এবং অনেককে আবার পরামর্শ কিন্তু দিতে হয়। এখন এর ফলে দেখো যে মাঝে মাঝে অধস্তনদের নিয়ে আবার তিনি কি করেন, সভা সমাবেশ সেমিনার ইত্যাদি করেন, কারণ প্রতিষ্ঠানের যে কোনো ধরনের সিদ্ধান্ত অধস্তনদেরকে যদি না জানানো হয়, আমরা বলছি, তাহলে সেই সিদ্ধান্ত সহজে তারা বাস্তবায়ন করতে পারে না। এরূপ ভূমিকা ব্যবস্থাপকের মানবীয় দক্ষতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদির উপর নির্ভর করে। তাহলে একজন ব্যবস্থাপকের কয় ধরনের যোগাযোগ? দেখো, যে মানবীয় দক্ষতা এবং যোগাযোগ দক্ষতা, এই দুই দক্ষতা তাকে আন্তঃব্যক্তিক যোগাযোগের ক্ষেত্রে, আন্তঃব্যক্তিক ভূমিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখতে সক্ষম হয়। তাহলে এখন আমরা যদি বলি যে একজন ব্যবস্থাপক বিভিন্ন জনের মোবাইল নম্বর, ইমেল নম্বর সংরক্ষণ করেন এবং যোগাযোগে উৎসাহিত করেন, আবার আরেকজন নিরুৎসাহিত হন, তাহলে কি হবে? তিনি আন্তঃব্যক্তিক যোগাযোগ রাখতে পারবেন না। প্রিয় শিক্ষার্থী, সেজন্যই একজন আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা হবে আন্তঃব্যক্তিক যোগাযোগ রক্ষা করার একটা দক্ষতা তার মধ্যে থাকতে হবে। তারপরে দেখো ২ নম্বর বিষয়টি হচ্ছে যে তথ্য সংশ্লিষ্ট ভূমিকা। তাহলে একজন ভালো ব্যবস্থাপক হতে গেলে, একজন গুড ম্যানেজার হতে গেলে কি করতে হবে? প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য তার নখদর্পণে থাকতে হবে। অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো তথ্যের যখনই প্রয়োজন হবে, সে যেন সেটা দ্রুততার সাথে সেই তথ্যটা সে বের করতে পারে। এই জন্য আবার তাকে কি করতে হয়? সেই তথ্যগুলো সংগ্রহ করতে হয়, তথ্য প্রদান করতে হয়, এবং এই কাজগুলি হচ্ছে তথ্য সংশ্লিষ্ট ভূমিকা। এখন যদি কোনো ব্যক্তি, কোনো ব্যবস্থাপক কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন স্তরে অবস্থান করছে, তুমি নিজেই চিন্তা করো, তাকে যদি তুমি গিয়ে জিজ্ঞেস করো, স্যার আপনার প্রতিষ্ঠানের এই কাজগুলোর জন্য আপনি কি কি করে থাকেন বা তারা কিভাবে করে, তার কাছে যদি তথ্য সংগ্রহ থাকে, সে কিন্তু তোমাকে দ্রুত সেটা দিতে পারবে। যখন দিতে পারবে তখন কিন্তু সে আদর্শ ব্যবস্থাপক, মনে রাখো। আর যখন সে তোমাকে কোনো তথ্য দিতে পারছে না, একে ডাকছে ওকে ডাকছে, তখন বুঝবা ইনি একজন আদর্শ ব্যবস্থাপক নয়, ইনি একজন আদর্শ ব্যবস্থাপক নয়। এখন তাহলে আরো দেখো, খুব মজার কথা এখানে আছে। একটা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক, তার কাজ কি? শ্রমিক এবং কাঁচামাল নিয়ে কাজ। এখন কখন কাঁচামাল আসবে, কখন কাঁচামাল আসবে না, কখন কাঁচামাল কি পরিমাণে আছে, এগুলো তথ্য যদি সে সংরক্ষণ করতে না পারে, তাহলে কোনো এক সময় গিয়ে দেখবে যে শ্রমিকরা বসে আছে, উৎপাদনের সাথে যে সকল শ্রমিক জড়িত তারা চুপচাপ বসে আছে। কেন বসে আছে? কাঁচামাল নেই, উৎপাদন করতে পারছে না। কেন নাই? এটা ওই উৎপাদন ব্যবস্থাপকের যে তথ্যের ঘাটতি ছিল, তথ্যের ঘাটতি ছিল। এই জন্য আদর্শ ব্যবস্থাপক হতে গেলে তাকে কি করতে হবে? প্রতিষ্ঠানে সে যে বিভাগের দায়িত্বে আছে, সেই বিভাগের সংশ্লিষ্ট সকল তথ্য তার কাছে সংরক্ষিত থাকবে এবং সেই সংরক্ষিত তথ্য যে কোনো সময় যে কোনো কাজে সে যাতে সহজেই ব্যবহার করতে পারে, এর জন্য তাকে ব্যবস্থা নিতে হবে। তারপরে দেখো সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা। ৩ নাম্বার, সিদ্ধান্তমূলক ভূমিকা। প্রত্যাহিক অর্থাৎ দৈনন্দিন বিভিন্ন সমস্যার সমাধানের করণীয় নির্ধারণের কাজকেই ব্যবস্থাপকের সিদ্ধান্তমূলক ভূমিকা বলে। অর্থাৎ একজন ব্যবস্থাপক প্রতিদিন যে কাজগুলো করে, সেই কাজগুলো যে সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করে, কিভাবে সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্ত দেওয়াটাই তার কাছে আসল। সে যদি দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারে, তাহলে প্রতিষ্ঠান লাভবান হবে এবং তিনিও একজন আদর্শ ব্যবস্থাপক হিসেবে চিহ্নিত হবেন।
তাহলে একজন ব্যবস্থাপককে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কারণ সে যখন সকালবেলা এসে তার টেবিলে বসে, অনেকগুলো ফাইল তার কাছে চলে আসে। এই ফাইলগুলো যখন সে পড়ে এবং সেই ফাইলে যখন সে নোট দেয়, অর্থাৎ সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তগুলো তাকে ভেবেচিন্তে দিতে হয়। সে যদি দক্ষ ব্যবস্থাপক না হয়, সে যদি আদর্শ ব্যবস্থাপক না হয়, সে কিন্তু সহজে সেই সিদ্ধান্তগুলো দিতে পারবে না। এখন দেখো যে ঊর্ধ্বতন দেয়া সিদ্ধান্ত অধস্তনকে জানানো ছাড়া প্রতিনিয়ত একজন ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নমূলক নানা কাজের সাথে সম্পৃক্ত থাকতে হয়। তাই দ্রুত এবং যথাযথ সিদ্ধান্ত নিতে পারা সামর্থ্য একজন ব্যবস্থাপকের অন্যতম গুণ, অন্যতম কিন্তু গুণ। যে হবে, যেমন অনেক শিক্ষার্থী তোমরা যারা দেখেছো, অনেকে আছে, তোমরা দেখো তোমাদের বন্ধু বান্ধব অনেকেই আছে, কি বলে, এটা পড়াইছে স্যার আজকে, ও পরে পড়ে নেব। তার মানে কি, সে কিন্তু সিদ্ধান্তটা পেন্ডিং রাখলো, বাড়ির কাজটা সে পেন্ডিং রাখলো, পরে পড়ে নেব, এইভাবে সে জমা করতে করতে অনেকগুলো সিদ্ধান্ত তার কাছে, অনেকগুলো পড়া তার কাছে চলে আসলো, পরীক্ষার সামনে চলে আসছে, সে কিন্তু আর মানে কুল কিনারা খুঁজে পাচ্ছে না, সে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। তার মানে সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে না। তাহলে কি করা উচিত, যখন যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা, দ্রুত সমাধান করা। অর্থাৎ তুমিও একজন শিক্ষার্থী হিসেবে তোমার কাজ কি, যে শিক্ষকরা যে লিসনগুলো তোমাদেরকে দিচ্ছে, বোঝাচ্ছে, পড়াচ্ছে, সেই লিসনগুলো যদি তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে পারো, দেখবে কোনো এক সময় গিয়ে তোমার আর পড়া, পরীক্ষার আগে তোমার কিন্তু সব পড়া কমপ্লিট। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকেও কিন্তু আমাদের ব্যক্তি জীবনের অনেক কিছু শেখার আছে। যে আমি একজন মানুষের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে যোগাযোগ করব, আমি কিভাবে তথ্য সংগ্রহ করব, সেই তথ্য আমি কিভাবে কাজে লাগাবো, তারপর সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি কি ধরনের সিদ্ধান্ত নিতে পারি, প্রতিদিন আমার কাছে যে সমস্যাগুলো উদ্ভব হচ্ছে, সমস্যা না হলে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি কিভাবে করব, সেই সিদ্ধান্তটা কিন্তু তোমাকেই নিতে হবে। একজন ব্যবস্থাপক হিসেবে তুমি মনে করো একজন ব্যবস্থাপক, তাহলে তোমাকে এই সিদ্ধান্তগুলো কিন্তু নিতেই হবে, তোমাকেই নিতে হবে, কিন্তু অন্য কেউ কিন্তু এই কাজটা করবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানেও আমরা এই তিনটা বিষয় মনে রাখবো, যে একজন আদর্শ ব্যবস্থাপক কয়টি ভূমিকা পালন করে, তিনটি ভূমিকা। কি কি? আন্তঃব্যক্তিক ভূমিকা, তথ্য সংশ্লিষ্ট ভূমিকা এবং সিদ্ধান্তমূলক ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি, যে ব্যবস্থাপনা ও প্রশাসন। দেখো যে ব্যবস্থাপনা কি আমরা বলেছিলাম এর আগে, ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপকীয় সম্পর্কিত কাজ, ব্যবস্থাপকীয় সম্পর্কিত কাজ। আর প্রশাসন কি? প্রশাসন হচ্ছে নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে যারা জড়িত তারাই হচ্ছে প্রশাসন। আমরা দেখো এই চিত্রটা তোমাদের মনে আছে, আমরা ব্যবস্থাপনার ৩ নাম্বার লেকচারে বলেছিলাম যে ব্যবস্থাপনার স্তর হচ্ছে তিনটা: উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর। উচ্চ স্তরে কারা অবস্থান করে, দেখো চেয়ারম্যান, পরিচালনা পরিষদ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক। এরা কি করে আমি বলেছিলাম, এরা সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত। এরা কিসের সাথে জড়িত? সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত। তাহলে এই সিদ্ধান্ত গ্রহণের সাথে যারা জড়িত তারা কি করে, প্রতিষ্ঠানের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে। তারপরে মধ্যস্তরের সাথে কারা জড়িত ছিল, দেখো বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক এবং এরিয়া ব্যবস্থাপক। নিম্ন স্তরে কারের কথা বলেছিলাম, যারা নিচের ধাপের কাজগুলো, অর্থাৎ যারা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের সাথে সরাসরি জড়িত, তারা হচ্ছে ফোরম্যান এবং সুপারভাইজার। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো যে প্রশাসন তাহলে কোন জায়গায়, আমি এখানে ইন্ডিকেট করেছি, দেখো যে উচ্চ স্তর, উচ্চ স্তরে যারা, তারাই হচ্ছে কিন্তু প্রশাসন। এখন যদি বলা হয় তোমাকে যে চেয়ারম্যান, ইনি ব্যবস্থাপনার কি, একটি প্রতিষ্ঠানের কি, ইনি হচ্ছে প্রশাসন। পরিচালনা পর্ষদ, এরা কারা? প্রশাসন। ব্যবস্থাপনা পরিচালক, এরা কারা? প্রশাসন। মহাব্যবস্থাপক, এরা কারা? প্রশাসন। তাহলে ব্যবস্থাপনার উচ্চ স্তরে যারা অবস্থান করে তারাই হচ্ছে কি? প্রশাসন। আবার দেখো যে ব্যবস্থাপনা তাহলে কোন স্তর? মধ্য স্তর এবং নিম্ন স্তর। দেখো তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে যে ব্যবস্থাপনা হচ্ছে মধ্য স্তর এবং নিম্ন স্তর। এই জায়গায় যারা অবস্থান করে তারা হচ্ছে
এই যে বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ব্যবস্থাপক এবং ফোরম্যান ও সুপারভাইজার, এরা হচ্ছে ব্যবস্থাপনা। আর প্রশাসনকে উচ্চ স্তর অর্থাৎ চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক এবং মহাব্যবস্থাপক। প্রিয় শিক্ষার্থী, এখন যে প্রশাসন কি আমরা বলছি, উচ্চ স্তরে যারা অবস্থান করে তারাই হচ্ছে প্রশাসন। উচ্চ স্তরে যারা অবস্থান করেন তারাই হচ্ছে প্রশাসন। আর ব্যবস্থাপনা কি? যারা প্রশাসনের উচ্চ স্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে যারা জড়িত তারাই হচ্ছে ব্যবস্থাপক বা তারাই হচ্ছে ব্যবস্থাপনা। তারাই হচ্ছে ব্যবস্থাপক বা তারাই হচ্ছে ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে লিসনগুলো নিয়ে কথা বললাম সেগুলো থেকে আমাদের কি কি বাড়ির কাজ অর্থাৎ তোমাদেরকে কি কি কাজগুলো করতে হবে, দেখো যে একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী বিশ্লেষণ করো। অর্থাৎ যে 10টি গুণের কথা বলা হয়েছিল সেগুলো তোমরা একটু সুন্দর করে আমি যেভাবে বিশ্লেষণ করেছি, এই আমার বিশ্লেষণ এবং বই এই দুটোর কম্বিনেশন করে তোমরা নিজেরা নিজের মতো করে একটু পড়ে নিবা, তাহলে আমার বিশ্বাস তোমরা খুব সুন্দর বুঝতে পারবে। তারপরে দেখো 2 নাম্বার আছে আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা কি কি। 3 ধরনের ভূমিকার কথা বলেছিলাম আমরা। আন্তঃব্যক্তিক ভূমিকা, তারপর কি বলেছিলাম আমরা, 2 নাম্বারটা কি বলেছিলাম মনে আছে তোমাদের? 2 নম্বরটা বলেছিলাম তথ্য সংশ্লিষ্ট ভূমিকা, 3 নাম্বার বলেছিলাম সিদ্ধান্তমূলক ভূমিকা। তারপরে ব্যবস্থাপনা এবং প্রশাসন কি আমরা বলছি, প্রশাসন কি? ব্যবস্থাপনার উচ্চ স্তরে যারা অবস্থান করে তারাই হচ্ছে প্রশাসন। আর উচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণের সাথে যারা জড়িত, উচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণের সাথে যারা জড়িত তারাই প্রশাসন। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে যারা মধ্যস্থ এবং নিম্ন স্তরে অবস্থান করে তারাই হচ্ছে ব্যবস্থাপক বা তারাই হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ এই যে সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে যারা জড়িত তারাই হচ্ছে ব্যবস্থাপক বা তারাই হচ্ছে প্রশাসন। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা যেহেতু সবাই নতুন, তোমাদের সবার মধ্যে একটা ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, অনেক ভালো রেজাল্ট করবে, ভালো ভবিষ্যতে ভালো জায়গায় ভর্তি হবে এবং ভালো কিছু করবে, সমাজকে ভালো কিছু দিবে। সেজন্য তোমাদেরকে কিন্তু লিসনগুলো সম্পর্কে ভালো করে ধারণা নিতে হবে এবং যদি তোমরা লিসনগুলোর সাথে সাথে ভালো করে পড়ে নাও, আমার বিশ্বাস তোমরা ভালো রেজাল্ট করবে এবং এই ভালো রেজাল্টের সাথে সাথেই তোমরা উচ্চ শিক্ষিত হওয়ার জন্য ভালো ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হওয়ার সুযোগও পাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আজকে মতো এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে, আবার কথা হবে অন্য নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।